This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ নাকি স্থল। তবে ইতালির ভেনিস শহরের পুরোটাই নাকি জল। মানে ঘর থেকে বেরোলেই দেখবেন চারপাশে জলাজলাক্কার। আপনাকে নামতে গেলেই বলতে হবে কুমির তোমার জলকে নেমেছি। তো সেই ভেনিসে গ্রেট গ্যাম্বলার সিনেমার শুটিং হয়েছিল। আজকে যার জন্মদিন সেই অমিতাভ বচ্চন জিনাত আমানকে সঙ্গে নিয়ে ওখানে জলের মধ্যে নৌকায় ভেসেছিলেন। কিন্তু সেটা তো প্রথম যেটা দেখলেন। তারপর যাদের জলে ভেসে ভেসে আসতে দেখলেন তারা কেউ ভেনিসের বাসিন্দা নন, তারা একদম খাঁটি বঙ্গ সন্তান। কলকাতা পুরসভার 143 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, এরা সবাই আমরা এমনি এসে ভেসে যাই। এটা হচ্ছে ওই অঞ্চলের থিম সং, জানেন তো। মানে ইদানিংকালে দেখবেন পুজো টুজো হ্যান ত্যান প্রত্যেকটার কিছু একটা থিম সং তৈরি হয়। ওখানকার বাসিন্দাদের জন্য থিম সংটা অনেক বছর আগে তৈরি হয়ে গেছে। আজকে ওরা নতুন করে হয়তো গাইছেন এই আর কি, আমরা এমনি এসে ভেসে যাই। এখানে এই 2025 সালে যাতায়াতের মাধ্যমই তো হচ্ছে নৌকো। দেখুন, এই পর্যন্ত শুনে আপনারা যারা বিভিন্ন জেলায় থাকেন তারা নিশ্চয়ই ভাবছেন তো যে রাজ্যের রাজধানীতে এইভাবে নৌকো চলে, অথচ রাজ্য সরকার কাউকে কিচ্ছু জানায়নি। লোকে পয়সা খরচ করে কাশ্মীরের ডাল লেকে হাউস বোটে থাকে, কেরালার ব্যাকওয়াটারে হাউস বোটে থাকে, অথচ ঘর হতে শুধু 2 পা ফেলিয়া এইরকম একটা পর্যটনের সহজ সুযোগ থাকা সত্ত্বেও বাঙালিকে বঞ্চিত করছে রাজ্য। সত্যি কথা বলতে কি, আমরাও প্রথমে না অবাকই হয়েছিলাম, জানেন তো। কী ভেবেছিলাম জানেন? এই শহর জানে আমার প্রথম সব কিছু, অথচ এই শহরটা সব কিছু যে আমি জানি না, মানে আমরা যে জানি না সেটা আগে বুঝতে পারিনি। এই কলকাতার 143 নম্বর ওয়ার্ডটাকে দেখার পর নিজেদের এই অজ্ঞানতা নিয়ে সত্যি কথা বলতে কি একটু লজ্জাই হচ্ছে। এই ওয়ার্ডটা হরিদেবপুরে, চারপাশে চড়িয়াল খাল আর মাঝখানে হরিদেবপুর, যেখানে বছরের মাস 6 আঞ্চলিক পরিবহনের নাম নৌকো। কারণ বর্ষার শুরুতে সেই যে বৃষ্টি নামে, ব্যাস জলের তলায় রাস্তাঘাট সব কিছু চলে যায়। তারপর পুজো পেরিয়ে যায়, কালী পুজো এসে যায়, কিন্তু হরিদেবপুরের রাস্তাঘাটে জমে থাকা জল আর শোকায় না, অথবা বলতে পারেন বেরোয় না। মজাটা কি জানেন? আমি যখন ওই পড়াশুনো করেছিলাম তখন থেকে আজ পর্যন্ত একটা জিনিস তো খুব কমন, ওই একটা জিনিস পড়েছিলেন জলের অপর নাম জীবন। ভাগ্যিস আমরা ওই হরিদেবপুরে থাকি না। যদি হরিদেবপুরের মানুষের কাছে একবার জানতে চান তাহলে আমি নিশ্চিত তাদের উত্তরটা একটু অন্যরকম হবে। তারা বলবেন জলের অপর নাম মরণ। কারণ যে মাস 6 জল জমে থাকে সেই মাস 6 হরিদেবপুরের ঘর বাড়িতে সাপ খোপ সব ঢুকে বসে থাকে। সাপের কামড় খাওয়ার ভয় তো আছেই, কামড়, মৃত্যু, অনেক কিছুই হতে পারে। আর সেই সঙ্গে জমা জলে চর্মরোগের ভয় রয়েছে। চর্মচক্ষে আমরা দেখলাম, আপনারা দেখলেন, দেখার পর মনে হচ্ছে না এটা আমাদেরই কিছু সহনাগরিকের ছবি, এবং তারা যে বানের জলে ভেসে এসছেন এটা নিশ্চিত। আইডিয়া নেই, কিন্তু আমি বারবার বলছি কলকাতার বাইরে অবস্থা, যেমন ধরুন বাঁকুড়া যাই, পুরুলিয়া যাই, ঝাড়গ্রাম যাই, যেখানে যাই রাস্তা খুব সুন্দর। ওখানেও কিন্তু তার কারণ কি পশ্চিমবঙ্গ সরকারের রাস্তা ওখানে ড্রেন নেই, জল নেই, ইলেকট্রিক সাপ্লাই নেই। গত মাসের কথা, পুজোর আগে কলকাতার রাস্তাঘাট দেখতে বেরিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। ঘটনাচক্রে সেই হরিদেবপুরেই ঘটে যায় যত কাণ্ড। স্থানীয় বাসিন্দা এগিয়ে এসে প্রশ্ন করেন, দূর দূরান্তের জেলার রাস্তার হালও এমন খারাপ নয় যতটা খারাপ কলকাতার রাস্তাঘাট। উত্তরে ফিরহাদ হাকিম বোঝান, কলকাতা শহরে এমন অনেক সুযোগ সুবিধা আছে যা জেলায় নেই।
জেলায় ঝড় হলে বিদ্যুৎ চলে যায়, কলকাতায় যায় না। এই ছবি কলকাতার 143 নম্বর ওয়ার্ডে। ঘটনাচক্রে এই এলাকাও হরিদেবপুর থানার অন্তর্গত এবং ঘটনাচক্রে এখানকার মানুষ সত্যিই ভাগ্যবান। বছরে 6 মাস তারা নৌকায় চড়েন। জেলার মানুষ চড়েন কি? পাড়ার জল যায় না চড়িয়াল খালে, কারণ খাল কেটে নিকাশি ঠিক করার কাজটা অথই জলে। জল জমে রয়েছে, কেউ মানে গৃহবন্দী অবস্থায় আছি, প্রায় অফিসে যেতে হচ্ছে সব গামবুট পরে, না হলে নৌকো করে যেতে হচ্ছে। আমরা কি বলবো, মানে নিদারুণ যন্ত্রণার মধ্যে সকলেই রয়েছি। কাছে জোকা মেট্রো স্টেশন, অথচ মেট্রো শহরের মানুষ বছরের অর্ধেক সময় জলে ডুবে থাকেন। এই জল ভেঙেই চলে দোকান, বাজার, স্কুল, কলেজ। পানীয় জল আনতে যেতে হয় এই জল ভেঙেই। আমাদের এই যোগ দাঁড়াতেও পাচ্ছি না, হেঁটে জল আনতে যাচ্ছি। জমা জলে হাঁটতে চলতে বিপদ অনেক। খোসপাজরা হয়, সাপ খোপ ঘোরাফেরা করে পায়ের পাতা ঘেঁষে, ঘরেও ঢুকে পড়ে। সাপ যোগ, মশা পোকা মাকড় নানা রকম মানে এখন ঘুরে বেড়াচ্ছে জলের মধ্যে। ট্রেন নেই, রাস্তাই তো নেই, রাবিশের রাস্তা, কোনো রাস্তা করেনি কর্পোরেশন। 2013 সাল থেকে ট্যাক্স দিচ্ছি আমরা। হোক না অ্যাডেড এরিয়া, কিন্তু কলকাতা পুরসভার এলাকা তো, সেখানে এমন নরক যন্ত্রণা কেন? না মানে ওইখানে পাম্প আমরা বসিয়ে রেখেছি, কিন্তু পাম্পটা যে চালিয়ে জলটা ফেলবো কোথায়, সেটাই হচ্ছে মেন সমস্যা। এবার যখন পাড়ার সমাধান ক্যাম্পটা হলো, তখন আমরা ওখানে রাস্তার জন্য আর ড্রেনেজের জন্য অবশ্যই আমরা নথিভুক্ত করে নিয়েছি। আলটিমেট জল তো বিদ্যাধরী নদী আর গঙ্গা নদীতে পড়বে, তো ওখানে ড্রেজিং খুব দরকার। এই ড্রেজিংটা না হলে আমরা যাই করে নিই সেটা করতে বাধ্য। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে সম্ভবত হরিদেবপুর। শহর কলকাতার বুকে এক আজব জায়গা, যেখানে রাস্তা খারাপ, আলো তথই বছর, সন্ধে নামলে ঘরে ঢুকে পড়তে হয় লোকজনকে। তখন কি তাদের কানে বাজে মেয়র ফিরহাদ হাকিমের কথাগুলো? উনি বললেন যে যেটা যে বাইরের রাস্তা সারা বাংলায় খুব ভালো, কলকাতায় রাস্তা কেন এরকম এক একটা অবস্থা। আমি বলি যে কলকাতায় ইউটিলিটি আছে, বাইরে তো ইউটিলিটি নেই। বাইরে আপনার ঝড় হলে লাইট চলে যায়, কিন্তু কলকাতায় যায় না, তার কারণ আন্ডারগ্রাউন্ড কেবল আছে। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। জীবনানন্দ বাংলার মুখ দেখে পৃথিবীর রূপ দেখার আক্ষেপটা মিটিয়ে নিয়েছিলেন, কিন্তু আমার এই কলকাতার মুখ দেখে বাংলার চেহারা দেখার শখ, সেটা কি মিটছে? আজকের পর কিন্তু মনে হচ্ছে উত্তরবঙ্গের ওই প্লাবিত এলাকার মানুষজন বা ঘাটালের মতো বন্যাপ্রবণ এলাকার মানুষজন নিজেকে আর বঞ্চিত বলে মনে করবেন না। কারণ কলকাতা শহরেই যদি একটা এলাকা বছরের মধ্যে প্রায় অর্ধেকটা সময় এইভাবে হাবুডুবু খায়, তাহলে জেলার মানুষদের ওই বঞ্চনার অভিযোগ করাটা কি আর সাজে বলুন তো? তারা আমি মানে যখন গেছি, ধরুন উত্তরবঙ্গ বা ওই সমস্ত অঞ্চলের মানুষজনের একটা কমন অভিযোগ হচ্ছে যাবতীয় কিছু সুযোগ সুবিধা সব কিছু ওই কলকাতার জন্য, যাবতীয় গুরুত্ব সব কলকাতার জন্য, কারণ কলকাতা রাজধানী। এবং এই জায়গাটাতেই সমস্ত লোকের নজর, এই নজরের বাইরে পড়ে থাকে এই বঞ্চিত উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের মানুষজনের এটা একটা কমন ক্ষোভের জায়গা, জানেন তো। আজকের পর তারা কি ঠিক একইভাবে নিজেদের বঞ্চিত বলে মনে করবেন? হরিদেবপুরের এই জায়গাটার একটা সুন্দর নাম আছে, জানেন তো, সোনার বাংলা। এটা বলতে পারেন সেই কানা ছেলের নাম পদ্মলোচন রাখার মতো একটা বিষয় আর কি। এটা সবারই মনে হবে, এরকম উদাহরণ আর পাওয়া যাবে না, একদম পরিষ্কার মিলে গেছে। মেয়র পরিষদ নিকাশি ওই তারক সিং তার বক্তব্য তো শুনলেন, কি সুন্দর ব্যাখ্যা করে দিলেন। যতই সোনার বাংলার জল বের করা হোক, সমস্যার সমাধান হওয়া মুশকিল। সোনার বাংলার এইটাই কিন্তু মুশকিল, জানেন তো। এই সোনার বাংলায় যেখানে যত জল ঢুকে আছে, মানে আমাদের বাংলাটাকে যদি আমরা সোনার বাংলা বলেই ধরি, তাহলে সেখানে যেখানে যা জল ঢুকে আছে সেই জল বার করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। সেটা ওই রাস্তাঘাটে ডুবিয়ে রাখা জলই হোক, বৃষ্টির জলই হোক, বা ভোটার তালিকার বেনো জল। মেয়র পরিষদ তিনি বললেন কি, যে গঙ্গা আর বিদ্যাধরীতে পলি জমে আছে, ড্রেজিং হয় না, ফলে এই দুই নদীর জল ধারণ ক্ষমতা তলানিতে। এবার সোনার বাংলার গলির জল চড়িয়াল খাল হয়ে বিদ্যাধরী নদী বা গঙ্গায় পড়লেও ব্যাকফ্লো হবে সেক্ষেত্রে। মনে পড়ছে কদিন আগে মুখ্যমন্ত্রীর কথা, কীরকম অদ্ভুত না গোটা ব্যাপারটা। সবাই
কি সুন্দর একই রকমভাবে কথাগুলো বলেন, সবাই একই জায়গা, সব কিছু সোর্স এক বোধহয়, জানেন তো। 24শে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী বলেছিলেন, ওই যেদিন কলকাতায় মেঘ ভেঙে তুমুল বৃষ্টি হলো, বেশিরভাগ রাস্তাঘাট সেদিন জলে ডুবে গেছিল, মানে ছোটোখাটো একটা বন্যা। তা মুখ্যমন্ত্রী সেদিন এই একই বাস্তব সমস্যার কথা বলেছিলেন। আমি জানি আপনাদের মনে পড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে বলেছিলেন আমাদের যে উত্তরপ্রদেশ বা বিহারে যেহেতু গঙ্গার পলি তোলা হয় না, তাই জলস্রোতের সঙ্গে সেই পলিমাটি কলকাতার বুকে এসে জমা হয়, ফলে কলকাতায় গঙ্গার নাব্যতা কম, জল টানে কম, উপচে পড়ে সহজে, তাই কলকাতার রাস্তায় জল জমলে সেই জল নামতে সময় নেয়। তারক সিং সম্ভবত মুখ্যমন্ত্রীর কথাটা একদম হুবহু মুখস্থ করে নিয়েছিলেন, তাই জন্যই বলে দিলেন গঙ্গায় ড্রেজিং হয় না বলে হরিদেবপুরের সোনার বাংলার মানুষ এ যে মজে আছে। আরেকটু সময় পেলে হয়তো এটাও বুঝিয়ে দিতে, জানেন যে ওই উত্তরপ্রদেশ আর বিহারের জল এসেই হরিদেবপুরকে ডোবাচ্ছে আর ভাসাচ্ছে। কিন্তু তারক সিংয়ের বলার সময় খেয়াল ছিল না যে তিনি আরেকটা নদীর নাম করেছেন, যার নাম বিদ্যাধরী। এই বিদ্যাধরী নদীটা শুরু হয়েছে নদিয়া জেলায়, আর তারপর 24 পরগনা হয়ে গিয়ে পড়েছে মাতলা নদীতে, এবার যাত্রা পথে ছুঁয়ে গেছে কলকাতাকে। মানে যে নদীর উৎস থেকে মোহনা সবটাই এই রাজ্যে, সেই নদীর ড্রেজিং করার দায়িত্ব কি যোগীর? গঙ্গার কথা বলে ওই পাসিং দ্য বাক্স বলে না, একজন অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়া, সেই চেষ্টায় ফুল মার্কস হয়তো পেয়ে যাবেন তারক সিং। কিন্তু বিদ্যাধরী, এর সূত্র ধরে নিজের সরকারকেই কি তিনি দোষ দিয়ে ফেললেন? বুঝিয়ে দিলেন যে সেচ দপ্তরের কাজে ত্রুটি হচ্ছে, সেটা যদি হয় তাহলে তার তো নম্বর কাটা গেল। আমায় ডুবাইলি রে গঙ্গা, ভাসাইলি রে, কখন যে তাকে ডোবাচ্ছে কখন যে ভাসাচ্ছে তিনি হয়তো বুঝতেও পারবেন না, এ হচ্ছে গঙ্গার মুশকিল। আচ্ছা, এই যে রাস্তাঘাট থেকে শুরু করে নিকাশি বা আলো নিয়ে এত অভিযোগ করলেন কলকাতার 143 নম্বর ওয়ার্ডের মানুষ, এগুলো দেখার জন্য কলকাতা পুরসভা বা রাজ্য সরকারের একটা নির্দিষ্ট বিভাগ বা দপ্তর তো আছে। তারা কি করছে বলুন তো? এবার কি করছে সেটা আপনি আমি বলার কি, কারণ সৌগত রায় প্রাক্তন প্রফেসর মানুষ, তিনি যখন আছে তার কাজ তো বুঝিয়ে বলা, সুতরাং তিনি থাকতে আজ আর কারো বলা সাজে না। সৌগত রায় সেই কথাটাই বলেছেন যে কথাটা বাংলার মানুষের হয়তো পেটে আসছে কিন্তু কিছুতেই মুখে আসছে না। বললে আপনি কি গান বাজনা পছন্দ করেন না? খুব খুব, কিন্তু যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায় তার পলিটিক্যাল সেন্সটা চলে যায়। মনে রাখতে হবে 6 মাস পরে ইলেকশন, যেটাটাই আমাদের একমাত্র লক্ষ্য, অন্য কিছু এখন করতে কখনো বন্ধ করে দিয়েছিলাম স্থাপনা, এবং ঠিক করছে অন্য সমাজ লোকেই করবে, আর পলিটিক্সটা ভুলে যাবে। দেখুন, সৌগত রায়ের কথায় যুক্তি আছে। এমনিতে তিনি অধ্যাপক মানুষ, তাই পড়ার সময় পড়া আর খেলার সময় খেলার ঢঙে কীরকম বলে দিলেন যে এখন ভোটের সময়, তাই খেলা মেলা উৎসব অনুষ্ঠান বন্ধ রাখতে হবে, নিরলস রাজনীতি করে যেতে হবে। নিরলস রাজনীতি মানে কি? নিরলস জনসেবা। কিন্তু তাতে কি মুশকিল নেই? ইদানিং তৃণমূল নেতাদের কথা শুনে মনে হচ্ছে রাজনীতিতে তারা এই যাবৎকালের সব থেকে বড় মুশকিলের মোকাবিলা করছেন। এবার এই মোকাবিলা করতে যদি তারা ব্যস্ত থাকেন বা যদি মুশকিলে পড়ে থাকেন, বা ওই এখন যদি পুরোটাই তারা সেই সব নিয়ে ব্যস্ত থেকে থাকেন, তাহলে এই সমস্ত জল টল নিয়ে মাথা ঘামাবেন কী করে? এটাও তো ঘটনা। আমরা ভুল সময়ে ভুল ব্যাপারটা তুলি, জানেন তো। আর মুশকিল হচ্ছে সাধারণ মানুষের কাছে তার নিজের সমস্যাটার বাইরে তার কোনো সমস্যা চোখে পড়ে না। এই যে এটা এত বড় দল, রাজ্যের শাসক দল, গোটা রাজ্যটা চালাতে হচ্ছে, তার সঙ্গে এই বাইরের থেকে আসা বিভিন্ন রকম এই মুশকিল টুশকিল, মানে হঠাৎ দুর্যোগ যাকে বলে আর কি। এই হঠাৎ দুর্যোগগুলো তো ভীষণ ঝামেলায় ফেলে। এই যেরকম 24 তারিখে এত হঠাৎ করে দুর্যোগ এসে গেল, বৃষ্টি হলো, সব ভেসে গেল, এইগুলোই তো সব থেকে ঝামেলা। ফলে এরকম একটা ঝামেলার মধ্যে তারা রয়েছেন। কিন্তু শুধু একটা ওই রাজনীতিতে যদি সারাক্ষণ মজে থাকতে হয়, আর রাজনীতি মানে যদি জনসেবা হয়, তাহলে ওই ওয়ার্ডের মানুষজনকে জনগণ বলে ধরা হচ্ছে না সেটাই বুঝতে পারছি না। কিন্তু ওই তাও এই সমস্ত প্রশ্ন এখন করার সময় নেই, কারণ
এখনও শুনলেন কদিন আগে বলেছেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, এসআইআরে যদি 1 কোটি নাম বাদ চলে যায় তাহলে তৃণমূলের পক্ষে জেতা মুশকিল হয়ে যাবে। এটা কত বড় একটা দুর্যোগের পূর্বাভাস, বুঝতে পারছেন? এটা বলার পর লোকজনের মাথা ঠিক থাকে, তারা সবাই মানে ঝাঁপিয়ে পড়বেন না এই দুর্যোগের মোকাবিলা করতে। আগের থেকে যখনই দুর্যোগের পূর্বাভাস পাওয়া যায়, সবার আগে তো এই বিপর্যয় যারা মানে সামলায় সেই দফতরটাকে তৎপর হয়ে আগাম ব্যবস্থা নিতে হয়। ফলে এখন নিশ্চয়ই সেই আগাম ব্যবস্থা নিতে সবাই ব্যস্ত হয়ে গেছেন, বাকি আর কিছু ভাবার নেই। এবার দেখুন আগাম দুর্যোগের যে পূর্বাভাস পাওয়া গেছে সেটা কতটা ক্রমশ ঘনীভূত হচ্ছে আর কি, একটু আবহাওয়ার ভাষায় বলি। এই যে তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি বললেন যে তারা এই বিধানসভা ভোটে ছায়ার সঙ্গে যুদ্ধ করবেন, যা বাম আমলের থেকেও নাকি কঠিন লড়াই। ভাবতে পারছেন, বাম আমল মানে 34 বছরের ওই শাসন, একটা রেজিমেন্টেড পার্টি, তাদের সরিয়ে দিয়ে ক্ষমতায় আসা, সেটার থেকে বড় কঠিন লড়াই তাদের জন্য আসছে। এটা কত বড় একটা আশঙ্কার বিষয় দলের কাছে, ভাবতে পারছেন? এবং যখন এই সিনিয়র সব পোড় খাওয়া লিডাররা সেই ইঙ্গিতগুলো দিতে শুরু করছেন, সৌগত রায় থেকে এই রবীন্দ্রনাথ বাবু। এবার রবীন্দ্রনাথবাবুর কথা শুনেই মনে হচ্ছিল কার কায়ার থেকে ওই ছায়াটা পড়বে বলুন তো, যে ছায়ার সঙ্গে তারা যুদ্ধ করবেন। মানে এটা তিনি পরিষ্কার করে বলেননি, কিন্তু তিনি কি বোঝাতে চেয়েছেন সেটা কি খুব আন্দাজ করাটা কঠিন মনে হয় না, জানেন তো? কারণ আপাতত অল রোডস লিডস টু দ্য রোম, মানে যাবতীয় রাস্তাঘাট যেরকম বলা হতো রোমে গিয়ে শেষ হয়, তেমন তৃণমূল কংগ্রেসের এখন সমস্ত রাস্তাই ওই নিবিড় ভোটার সমীক্ষা মানে এসআইআর স্যারের দিকে এগোচ্ছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন বা বিজেপি যে কোনো কারো বা দুপক্ষেরই ছায়ার বিরুদ্ধে যুদ্ধের কথা হয়তো তৃণমূলের ওই পূর্ব বর্ধমান জেলা সভাপতি বলেছিলেন। এবার খেয়াল করে দেখুন, চন্দ্রনাথ সিনহা বা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়রা যা বলেছিলেন তার থেকে সৌগত রায় আলাদা কোথায়? দমদমের তৃণমূল সাংসদ বলছেন 6 মাস পর ভোট, তাই এখন মন দিয়েই রাজনীতিটা করতে হবে। এবার পরীক্ষার সময় দেখবেন এরকম মন দিয়ে পড়তে হয়, বিশেষ করে সারা বছর না পড়লে পরীক্ষার আগে তো আরও বেশি করে মন দিয়ে পড়তে হয়। যাই হোক, তো সারা বছর যাই করুন সবাইকেই পরীক্ষার আগে পড়তে হয়, এটা ধরেই আমরা বুঝতে পারছি যে এখন রাজনীতিতে ডুবে যেতে হবে। আসলে ভোটের থেকে বড় পরীক্ষা তো রাজনীতিকদের জীবনে আর কিছু নেই, তাই না? কিন্তু যে দল 2011-র পর থেকে জেতাটা একদম অভ্যেসে পরিণত করে ফেলেছে, যে দলের বিরুদ্ধে এই যাবতীয় কত ঘটনা দুর্ঘটনা ঘটে গেছে এই পেছনের এতগুলো বছরে 11 থেকে 25, এই বিশাল সময়টায় যে বিভিন্ন দুর্যোগ ছোটোখাটো ঘটে গেছে, ছোটোখাটোই বলছি কারণ এগুলো কোনোটাতেই কিছু হয়নি, সে ওই চিটফান্ড হোক, সারদা নারদা হোক, বা এই নিয়োগ কেলেঙ্কারির মতো মানে চারপাশে ডালপালা বিস্তৃত করে বসে থাকা দুর্নীতির নেটওয়ার্ক হোক, বা আরজি করের এই খুন ধর্ষণের মতো ঘটনাই হোক, তার জন্য অত বড় আন্দোলন হোক, কোনো কিছুই তো প্রভাব ফেলতে পারেনি এই সময়টা, তাই না? তাই সেই দলটা যারা এই সমস্ত বিভিন্ন ধরনের টর্নেডো বা ঘূর্ণিঝড় বা আর যা হতে পারে আর কি, হ্যারিকেন, যাভাবে দেখবেন আর কি, এই সমস্ত কিছু যারা সামলে নিয়েছেন তারা এসআইআর নিয়ে একটু বেশি চিন্তিত হয়ে কেন পড়েছেন? যদি তাই হয়ে থাকে তাহলে তার কারণও তো খুঁজতে হবে। তারা কি তৃণমূল ধরেই নিয়েছে কোনোভাবে যে ভোটের লড়াইয়ে তাদের যে মূল শক্তি সেই জায়গাটার ওপরেই এসআইআরের প্রভাব পড়বে? দেখুন, এমনিতে এটা তো খুব পরিষ্কার, বিজেপি ধরুন এ রাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, আর তৃণমূল এ রাজ্যে বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসছে। এবার এই দুটো লড়াইয়ের মধ্যে ফারাকটা কি একবার খেয়াল করে দেখুন তো। তৃণমূল যখন বাম শাসনকে সরিয়েছিল তখন তৃণমূল কিন্তু হিন্দু এবং মুসলিম, সংখ্যাগুরু সংখ্যালঘু দুই সম্প্রদায়েরই সমর্থন পেয়েছিল, ভোট পেয়েছিল।
এবার সেই ভোট বাক্সটা যেটা সামগ্রিকভাবে তৃণমূল জোগাড় করতে পেরেছিল, তার মধ্যে সংখ্যালঘু ভোটটা পরবর্তী ক্ষেত্রে তাদের আরও শক্তিশালী ভোট ব্যাংকে পরিণত হয়েছে। এবার এই ভোট ব্যাংকের পরিমাণটা ভোটের হিসেবে প্রায় 30%। এইবার আসি বিজেপির কাজে। এবার বিজেপির কাজটা কঠিন এই জন্যে যে বিজেপিকে মোটামুটি ওই 30%কে বাদ দিয়েই জয়ের কথা ভাবতে হয়, কারণ ওই ভোটটা যে তারা পাবেন না এটা তারাও খুব ভালো করে জানে। 2-4টে ছুটকো চাটকা ওগুলো ব্যতিক্রমী, ওগুলোকে ধরে লাভ নেই। ফলে সংখ্যালঘু ভোটের মধ্যেই যতটা তারা পেয়েছেন তার থেকে আরও কতটা বাড়াতে হবে তার উপর নির্ভর করবে তাদের এই ক্ষমতায় আসার রাস্তাটা কতটা কঠিন হবে, বাস্তবোচিত হবে অথবা হবে না, এই পুরো ব্যাপারটা এটা তারাও খুব ভালো করে জানে, সেইভাবেই অঙ্ক কষছেন। এবার দেখুন, শুধু এক পক্ষের ওপর সামগ্রিক ভোটের মানে 30% বাদ দিয়ে শুধু 70% ওপর দাঁড়িয়ে 100% নিয়ে লড়া একটা দলের সঙ্গে লড়াই করা কঠিন কিনা। একজন 100 নম্বরের পরীক্ষা দিচ্ছে আর একজন 70 নম্বরের পরীক্ষা দিচ্ছে। এবার 70 নম্বরের পরীক্ষায় কতটা পেলে ওই 100 নম্বরের যে পরীক্ষা দিচ্ছে তার থেকে টপকে যাওয়া যাবে, সেটা কঠিন কিনা একবার ভাবুন তো। এই কঠিন কাজটা এখন করতে হচ্ছে বিজেপিকে। এবার সেইটা তৃণমূলকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে রাখা উচিত এবং মোটামুটি ধরে রাখা উচিত। এটা তো কোনো সময়ই হবে না, এটা হওয়া সম্ভব না। আমরা তো হাতে 30 নিয়ে নামছি, এই জায়গাটাই হাতে 30 নিয়ে নামছি। এই চিন্তাটাই যেটা তাদের এতদিন আত্মবিশ্বাসী করে রেখেছে, সেই চিন্তাটাতেই কি কোনোভাবে ধাক্কা লাগছে? তৃণমূল কি আশঙ্কা করছে এই সংখ্যালঘু ভোটারদের ওপরেই এসআইআরের প্রভাবটা গিয়ে আছড়ে পড়বে? নির্বাচন কমিশনের সমীক্ষায় বেছে বেছে শুধু মুসলিম ভোটারদেরই বাদ দেওয়া হবে। দেখুন, তৃণমূল এই আশঙ্কা করছে কি করছে না তার আগে তো ভাবা দরকার তৃণমূলের এই আশঙ্কার কোনো কারণ আছে কি। ঘরের পাশে বিহারে এসআইআর হয়েছে, সেখানে 65 লক্ষ নাম যেমন বাদ গেছে, তেমনি 18 লক্ষ নতুন নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে তৃণমূল এত দুশ্চিন্তা করছে কেন? বিশেষ করে যখন এটা পরিষ্কার যে এই এসআইআরের উদ্দেশ্যটা খাতায় কলমে 3টে জিনিস। 1, 2002-এর পর এই আজকে 2025-এ আবার একটা এসআইআর হচ্ছে। তো এই মাঝের সময়টায় বহু ভোটার যারা মারা গেছেন এবং যাদের নাম রয়ে গেছে তাদের বাদ দেওয়াটা একটা লক্ষ্য, আপনারা জানেন। 2, যাদের 2-3টে জায়গায়, কারোর হয়তো বিয়ে হয়ে গেছে অন্য জায়গায় গেছে, কেউ চাকরি সূত্রে অন্য জায়গায় গেছে, মানে 2-3টে জায়গায় ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের একটা জায়গায় রেখে বাকি জায়গাগুলোর থেকে মুক্ত করা হবে, এটা দ্বিতীয়। আর তৃতীয়, যারা সামগ্রিকভাবে চলেই গেছেন আর কি, তাদের বাদ দেওয়া। আর এর বাইরে আরেকটা রয়েছে কি, যারা উড়ে এসে জুড়ে বসেছেন, আগা পাঁচতলা পুরোটাই ভুয়ো, তাদের ভূতগুলোকে আর কি বাদ দেওয়া। এই 4টে। এবার এই 4টে খুব স্বাভাবিক নিয়ম। এর মধ্যে কিন্তু কোথাও নির্দিষ্ট করে কারো ওপর কোপ পড়ার কথা বলা নেই, মানে কোনো এক সম্প্রদায়ের কথা। তাহলে তৃণমূল এত দুশ্চিন্তা করছে কেন? করছে সেটা যে পরিষ্কার, তার বিভিন্ন মানে সাম্প্রতিককালে কার্যকারণগুলো বিশ্লেষণ করুন, তাহলেই বুঝতে পারবেন। প্রথমত এই যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা স্নায়ুযুদ্ধ শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই স্নায়ুযুদ্ধে এখন পর্যন্ত নির্বাচন কমিশন নার্ভ ধরে রেখেছে। মানে রাজ্যের উৎসবের মরশুমে এসআইআর নিয়ে কি মারাত্মক অভিযোগ করেছেন ভাবুন তো। যে ওখানকার যিনি এখন এখানকার এই নির্বাচনী প্রধান আর কি, রাজ্যের নির্বাচন কমিশনের যিনি প্রধান, তার বিরুদ্ধে দুর্নীতি বিভিন্ন অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ফেলেছেন এবং এসআইআরকে ক্রমাগত বিভিন্ন রকম চাপ দিচ্ছেন, পাশাপাশি প্রয়োজনীয় কর্মী দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। কিন্তু নির্বাচন কমিশন প্রথম থেকে বুঝিয়েছে এই মাস থেকেই তারা নিবিড় সমীক্ষার কাজটা শুরু করতে চায়, করবে, ঠিক করেছে এবং করবে। এবং এই কাজে তারা কতটা সিরিয়াস সেটা আজ আরেকবার প্রমাণ দিয়ে দিয়েছে। মুখ্য সচিবকে চিঠি দিয়ে কমিশনের তরফে জানতে চাওয়া হয়েছে যে ইয়ারও, অর্থাৎ যারা একদম নিচের তলায়, যারা একদম ময়দানে নেমে সমীক্ষার কাজটা তদারকি করবেন, তাদের মধ্যে এসডিও পদমর্যাদার নিচের র্যাঙ্কের অফিসারদের কেন রাখা হয়েছে? অর্থাৎ কমিশন কোথাও গিয়ে সমীক্ষকদের ওপর রাজনৈতিক প্রভাব খাটানোর একটা সন্দেহ প্রকাশ করেছে। ভাবুন, এত চাপের মধ্যেও
তারা কিন্তু পাল্টা চাপের রাস্তাটা তৈরি করছে। এর অর্থ এই প্রাথমিকভাবে চাপটা তারা হজম করেনি বা চাপের সামনে বেঁকে যায়নি। এবার দেখুন, আজ বিজেপির বিধায়ক অমরনাথ শাখা বলেছেন তৃণমূল যদি কোনোভাবে এসআইআর বাধা দিতে চায়, যদি এসআইআরের প্রক্রিয়া এই মাসে কোনোভাবে শুরু না হয়, তাহলে নাকি আগামী মাসের 5 তারিখে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। এবার অমরনাথ শাখার ক্ষমতা, দক্ষতা, কর্তৃত্ব, অধিকার এগুলো সম্পর্কে বিশেষ মাথা না ঘামিয়েই বলছি। তিনি কি জানেন না যে নির্বাচিত সরকারের ওপর যখন তখন ওই 356 ধারা জারি করা যায় না? যদি যেত, এত কিছু হয়ে গেল। জগদীপ ধনকার থেকে সিভি আনন্দ বোস বারবার ওই পা বাড়ালাম এরকম করে রাজ্য সরকারের কোর্টে হানা দেওয়ার চেষ্টা করে গেছেন। কবাডি খেলতে যায় না, কাবাডি বলতে বলতে, তো সেরকম বারবার এই ঘটনা ঘটেছে, আমরা দেখেছি। তারা কি এতদিন চুপ করে বসে থাকতেন? কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, অমরনাথের কথার গুরুত্ব থাক বা না থাক, তৃণমূলের শাখা প্রশাখায় আতঙ্কটা কি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে? তারা কি ভাবছেন যে হয় স্যার গোঁতাবে, নয়তো ষাঁড়কে আটকাতে গেলে রাষ্ট্রপতি শাসনের গুঁতো খেতে হবে? এসআর মমতা ব্যানার্জি যেভাবে বাধা দিচ্ছে, কোনো কারণে পিছিয়ে গেলে 5 তারিখ থেকে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হবে। 5 তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন এটা নির্বাচিত সরকারের উপরে সহজে 356 ধারা প্রয়োগ করা যায় না। এটা মনে আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব জানেন। মুখ্যমন্ত্রী যতই রাজনৈতিক বক্তব্য দিন, ধমকানি চমকানি সমস্ত দিন, ইয়ারোদের ধমক দিন, কিন্তু কোনো মতেই এসআইআরকে আটকানো যাবে না। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, চিহ্নিত করো, নাম মোছো আর ফেরত পাঠাও, এটাই নাকি বিজেপির মোটো। এটা অনেকে বলতে পারেন এটাই হয়তো স্যারের মূল ফর্মুলা আর কি। কিন্তু কাল দিল্লিতে এক সংবাদপত্রের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো মোটামুটি পরিষ্কার করে দিয়েছেন এটাই তারও মোটো। এবার কাদের চিহ্নিত করতে হবে? অনুপ্রবেশকারী বাংলাদেশিদের। কোথা থেকে নাম মুছতে হবে? ভোটার তালিকার থেকে। কিভাবে? প্রক্রিয়া বিহারে শেষ হচ্ছে, এবার বাংলায় শুরু হবে। মানে এই সাদে কি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এসআইআর আসলে এনআরসি? এটাই আসলে ওই সবই একটু ছদ্মবেশে একই জিনিস আসছে। তবে আমাদের দেশে যে দেখুন বাংলাদেশিরা রয়েছে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই, এটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মানে সমস্ত রাজনৈতিক বিরোধিতা বা রাজনীতির গতি, প্রকৃতি, ভাবনা, চিন্তা তার জায়গায় আমরা সোজা চোখে যা দেখছি সেটা আপনাদের বলছি। তাতে এটা পরিষ্কার বাংলাদেশি আছে। যদি না থাকতো আজ বসিরহাটের স্বরূপনগরে 17 জন বাংলাদেশি ধরা পড়তো না। তারা ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু এর মাঝখানে বসবাস করেছিলেন, কাজকর্ম করেছেন। এবার ফিরে যাবেন বলে ঠিক করেছেন, হয়তো বুঝেছিলেন এখানে হাওয়া খারাপ, যাওয়ার পথে ধরা পড়েছেন। রাজ্য পুলিশে কিন্তু ধরেছে, এটা আবার অন্য কেউ, বিএসএফও ধরেনি। এবার গত 3 বছর ধরে এই বাংলাদেশিরা এরা ধাপে ধাপে ভারতে ঢুকেছিলেন। মানে এরা তো ধরা পড়েছে। এরকম ধাপে ধাপে এতদিন ধরে কতজন ঢুকেছেন এবার একটু ভেবে দেখুন। মানে ঢুকেছেন যে একটা চাল টিপলে তো বোঝা যায় হাঁড়ির অবস্থা। ফলে আমাদের এখানে এই চালগুলোকে টিপলে যে ভেতরে বাংলাদেশি ভাত কতটা ঢুকে রয়েছে, এটা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেখুন, বনিতা ছেড়ে সোজাসুজি একটা প্রশ্ন করি আপনাদের, জানেন তো, সেটা বেটার। যারা ধরেছে তারা যখন এ রাজ্যের পুলিশ, আমরা ধরতে পারি যে এটা একটা নিরপেক্ষ ব্যবস্থা, তারা তো ভুল করে না এখানকার পুলিশ। এবার তারা যখন ধরেছে, নিরপেক্ষভাবে ধরেছে, তখন প্রশ্ন হচ্ছে যারা ধরা পড়েছে তারা হিন্দু না মুসলিম। এবার তাদের আসল নাম দেখলেই তো সেটা জানা যাবে। আসল নাম বলছি এই জন্যে যে অনেকে নাম বদলে অনুপ্রবেশ করে। এবার ধর্মের প্রশ্নটা আসছে কেন? দুই বাংলার কবি কাজী নজরুল ইসলাম তো প্রশ্ন তুলেছিলেন, তাই না? আপনাদের মাথার মধ্যে ঘুরছে যে এটা আমাদের এখানে কিন্তু বারবার হয়, জানেন। বিশেষ করে আমাদের এপার বাংলায় বাঙালিদের মধ্যে এই প্রশ্নটা আসা স্বাভাবিক
এবং এই প্রশ্নটা আসে বলে আমরা গর্বিত। হিন্দু না মোরা মুসলিম, তারা জিজ্ঞাসা কোনজন, আমরাও জানতে চাই না। ওই ধরা পড়া যারা মানুষগুলো বাংলাদেশিরা তারা হিন্দু না মুসলিম, কিন্তু এক্ষেত্রে একটা অন্য কারণে বিষয়টা জানার দরকার আছে, যে তাদের ভবিষ্যৎটা কি হবে সেইটা নির্ভর করবে তাদের ধর্মের ওপর। কারণ কি? কারণ মানে নজরুলকে উপেক্ষা করে এদের ধর্ম নিয়ে নাড়াচাড়া হচ্ছে, তো কিছু করার নেই, বিশ্বাস করুন। কারণ নজরুলের চেয়ে আজকের বাজারে অনেক বেশি ওজনদার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি কাল দিল্লিতে বলেছেন এই ধর্মীয় পরিচয় জানাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ধর্মীয় পরিচয় ঠিক করে দেবে এই বিনা পাসপোর্ট ভিসায় এই যারা এদেশে ঢুকে পড়েছেন তারা কোন তকমাটা পাবেন। সোজা বাংলায় আশ্রয় কোন ব্যবহারটা পাবেন, আশ্রয় পাবেন না বহিষ্কার করা হবে। অমিত শাহ বলে দিয়েছেন হিন্দু হলে তিনি শরণার্থী, মানে শুধু হিন্দু নয়, যে কোনো অমুসলিম, 6খানা এরকম ধর্মের কথা বলেছেন, তারা যদি এই পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে এদেশে ঢুকে পড়েন তাহলে তিনি শরণার্থী। 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা যারা এরকমভাবে ঢুকেছেন অমুসলিম, তাদের কোথাও ঠেলে ফেরত পাঠানো হবে না, তারা এদেশেই থাকবেন, নিশ্চিন্তে থাকবেন, আপাতত শরণার্থী পরিচয়ে থাকবেন, পরবর্তী ক্ষেত্রে সিএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে। আর অমিত শাহ এও বলেছেন যতটা অধিকার তার ভারতে থাকার রয়েছে ততটাই অধিকার ওই পাকিস্তান আর বাংলাদেশের হিন্দুদের রয়েছে। আর যদি অবৈধভাবে প্রবেশকারী মুসলিম হন তাহলে তিনি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হবেন, কারণ দেশটা ধর্মশালা নয় যে যার খুশি যখন খুশি চলে আসবে আর তাকে থাকতে দিতে হবে। এবার দেখুন, এই কথাটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্য সভায় বলেছেন। এটা শোনার পর আমাদের এই বাংলাতে অন্তত যারা চিরকাল এই ধর্ম সংক্রান্ত ব্যাপারে আমরা মাথা ঘামাইনি, তাদের এই প্রশ্নটা আসতে পারে, এটা তো সরাসরি ধর্ম দেখে বাছবিচার করা আর কি, ধর্মের ভিত্তিতে বাছবিচার, এটা বিরোধীরাও জানেন, এবার তারা তো ছিঁড়ে খাবেন, এটা তো সবাই জানে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো সেটাই চান। তিনি নিশ্চিতভাবেই চান যে তার প্রত্যেকটা কথা নিয়ে কাটাছেঁড়া হোক, যত বেশি কাটাছেঁড়া তত বেশি তার এই কথাটা চারপাশে ছড়িয়ে যাবে, মানুষজনের ভেতরে ঢুকে যাবে, আলোচনা হবে যত বেশি, তত এই বাংলার মতুয়া সম্প্রদায়ের মতো যারা যারা নিজেদের নাগরিকত্ব বা এ দেশে থাকা নিয়ে এতদিন ধরে একটা অনিশ্চয়তায় ভুগছেন, একটা শঙ্কার মধ্যে ভুগেছেন, এত বছর ধরে ছুটে বেরিয়েছেন একটা পরিচয়পত্রের জন্য এবং সারাক্ষণ বিনিদ্র রজনী কাটিয়েছেন এটা ভেবেছে কালকে আমাকে ঠেলে পাঠিয়ে দেবে না, তো তারা নিশ্চিন্ত হবেন। এটা নিশ্চিন্ত হওয়া মানে দেখুন, এই মতুয়া সম্প্রদায়ের নামটা আলাদা করে বলছি তার কারণ এরাই হচ্ছে সংগঠিত হিন্দু একটা গোষ্ঠী আর কি। এবার এদের একটা অংশ তৃণমূলের সঙ্গে রয়েছে, মমতাবালা ঠাকুর, মধুপর্ণা ঠাকুর, ঠাকুর বাড়ির ভাগাভাগির পর আর একটা শান্তনু ঠাকুরের সাথে ধরছি বিজেপিতে রয়েছে। কিন্তু এই ভাগাভাগির জায়গায় যারা ওপাশে রয়েছেন তারাও যখন দেখবেন যে এরা কেন্দ্রীয় সরকার ওরফে বিজেপি তাদের এখানে থাকাটা নিশ্চিত করে দিতে এতটা উদ্গ্রীব এবং সমস্ত ব্যবস্থা করে দিচ্ছে, তখন তারা নিশ্চিতভাবেই বিজেপির দিকে ঢলবেন। এটাই তো অমিত শাহ চান, এই বার্তাটা চলে যাক সবার কাছে, যাতে তৃণমূল প্রচার করে তাদের এটা বলতে না পারে যে আসলে এটা হচ্ছে নাগরিকত্ব কাটার, ও সমস্ত ধর্ম ভুলে যান। যারাই ওই কোথাও গিয়ে তৃণমূলের সমর্থক তাদের সবার নাম কেটে দেওয়া হবে। এই প্রচারটা যে হতে পারে এটা অমিত শাহ জানেন এবং এটার যে শুরু হয়ে গেছে সেটাও তিনি জানেন, এবং তাই জন্যেই তার স্পষ্ট করে এই বক্তব্য বলা এবং এতটাই এমন একটা স্বরে বক্তব্যটা বলা যেটা নিয়ে বিতর্ক হোক এবং হলে যে তাদের আখেরে লাভই হবে সেটাও তিনি জানেন। নইলে গিয়েছিলেন একটা স্মৃতিচারণ অনুষ্ঠানে, সেখানে নিজের থেকে এই সমস্ত অনুপ্রবেশ প্রসঙ্গ কেউ তোলে? 1951 থেকে জনগণনার নথি প্রকাশ করে তিনি আরও এমন একটা তথ্য তুলেছেন যেটা আরও বেশি বিতর্ক তৈরি করতে পারে। সমস্তটাই বিতর্ক হোক, সুনির্দিষ্টভাবে বিতর্ক হোক, এটা মাথায় রেখেই। কারণটা তো বলেই দিলাম। কি বলেছেন জানেন?
2011 পর্যন্ত হিন্দু আর মুসলিম জনসংখ্যার একটা তুলনামূলক হিসেব পেশ করেছেন এবং তারপর হিসেব দিয়েছেন মুসলিম বেড়েছে 24% বেশি আর হিন্দু কমেছে 4% বেশি। তার পুরো ভাষণের বিশেষ বিশেষ অংশগুলো টুকরো টুকরো হয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এবার এগুলো করারও তো লোকজন রয়েছে। এটাই তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সচেতনভাবে চেয়েছেন, আবার বলছি, কারণ তার দাবি ভারতে মুসলিমদের জনসংখ্যা যে হারে বেড়েছে তাতে মুসলিমদের জন্মহার তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মানে সোজা কথায় স্বাভাবিক যে জন্মহার বাড়ার ফলে যে সংখ্যাটা বাড়ে এটা সেই সংখ্যা নয়, এটা তার থেকে অনেক বেশি। অর্থাৎ এই মুসলিম জনসংখ্যাটা বেড়েছে অনুপ্রবেশের কারণে। এটার মধ্যে দিয়েও দুটো বার্তা দেওয়া হলো, কিন্তু খেয়াল করে দেখুন, অনেকেই এই যে পরিবার পরিকল্পনার ব্যাপারে অনীহা, জন্মহার বৃদ্ধি, এই কথাগুলো নিয়ে বেশি বেশি করে আলোচনা করেন বা ইঙ্গিত করেন, তার লক্ষ্য তো ভারতীয় মুসলিমরা। কিন্তু কোথাও গিয়ে অমিত শাহর কাছে তারা ভারতীয় এবং তাদের নিয়ে তিনি আলাদা করে কোনো কিছু বিতর্ক উস্কে দিতে চান না। তিনি পুরো ব্যাপারটা ঠেলে দিচ্ছেন অনুপ্রবেশকারীদের ঘাড়ে। এতে গোটা কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। ভারতের নাগরিক কারুর ওপর তিনি আঘাত আনছেন, এই প্রচার করার জায়গাটা বন্ধ হয়ে যায়। ভাবুন তো কি অসাধারণ টাইমিং। যখন মৌলবাদী তালিবানের বিদেশমন্ত্রী দিল্লিতে, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে হিন্দু মুসলিমের সংখ্যা নিয়ে কাটাছেড়া করতে শুরু করেছেন। ভাবছেন তো এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? না, হলো না, কারণ তালিবান এই নিয়ে মাথাই ঘামাবে না। তাদের লক্ষ্য অন্য, উদ্দেশ্য অন্য। এখানে কি হচ্ছে সেটা নিয়ে তারা বিন্দুমাত্র চিন্তিত না। তাহলে মাথাটা ঘামাবে কারা? যারা বিহারে ভোটের লাইনে দাঁড়াবেন। বিহারে SIR হয়ে গেছে, নাম বাদ গেছে। এবার বিহারবাসীকে বোঝানো দরকার যাদের নাম বাদ গেছে তারা আসলে কি ছিল। এদেশের নাগরিক নয়, তারা অনুপ্রবেশকারী। 2024 খেয়াল করে দেখুন, সংসদে দাঁড়িয়ে নিশিকান্ত দুবে যে 3 রাজ্যের জনবিন্যাসটা বদলে যাচ্ছে বলেছিলেন, যে 3টে রাজ্যের কথা বলেছিলেন, তার মধ্যে বিহার ছিল, ঝাড়খণ্ড ছিল আর পশ্চিমবঙ্গ ছিল। 2024 ঝাড়খণ্ডে ভোট হয়েছে, সেখানেও কিন্তু বিজেপির ইস্যু সেটাই অনুপ্রবেশী ছিল, ফল দেয়নি। বেটি মাটি রুটি প্রচার কাজে আসে, কারণ হেমন্ত সোরেনের হাজতবাস ঝাড়খণ্ডবাসীর গায়ে লেগেছিল। মনে হয়েছিল তাদের নিজের লোককে অন্যায়ভাবে হেনস্থা করা হচ্ছে এবং সেইটার জবাব বা প্রতিবাদটা তারা উগরে দিয়েছিলেন ওই ভোটিং মেশিনে। বিজেপি হেরেছে, কিন্তু বিজেপির এইটা আমরা সাম্প্রতিককালে দেখেছি, কোনো একটা ইস্যু ধরে তারা যদি একবার প্রত্যাখ্যাত হয় তাও ছাড়ে না। ইফ অ্যাট ফার্স্ট ইউ ডোন্ট সাকসিড, ট্রাই এগেন। মানে এই ছোটোবেলায় শেখা বিষয়গুলো বিজেপি যে বড়বেলা পর্যন্ত আঁকড়ে ধরে আছে সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এটা এদের একদম ট্রেডমার্ক হয়ে গেছে। এই যে বিহারের নির্বাচনও সেই জন্য দেখুন ওই একই ইস্যু, অনুপ্রবেশ, বাংলাদেশিদের অনুপ্রবেশ। 15ই আগস্ট লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তো সীমান্তে জনবিন্যাস বদলের ইস্যুটা তুলেছিলেন আর জনবিন্যাস ঠিক করতে বিশেষ উদ্যোগের কথা ঘোষণা করেছেন। আর আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির অনুষ্ঠানে জনবিন্যাসের প্রসঙ্গ তুলেছেন। মানে বিহারের পর বাংলা, এই পুরো একটা সুন্দর শৃঙ্খলায় বেঁধে দিচ্ছেন গোটা ব্যাপারটা। একটা সিনক্রোনাইজড ব্যাপার, একটার থেকে আরেকটা হবে আর কি, প্রত্যেকটা জায়গায় ভোট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অনুপ্রবেশের জন্য শুধু যে পশ্চিমবঙ্গের উল্লেখ করেছেন তাও নয়, এখানকার রাজনৈতিক ব্যবস্থাকেও দায়ী করেছেন। এইবার আস্তে আস্তে গোটা ব্যাপারটা বড় করা হচ্ছে। ওই বলে না যে ক্যানভাসটা বড় করা, তাহলে ছবিটা আরও বেশি পরিষ্কার হয়। তাই এবার আস্তে আস্তে বড় করে দিচ্ছে যাতে যাবতীয় রাজনৈতিক বক্তব্যগুলো ভোটমুখী হয়ে যায়। এখানকার রাজনৈতিক ব্যবস্থাকে দায়ী করে বলেছেন আমাদের এই রাজ্যে অনুপ্রবেশে মদদ দেওয়া হয় এবং সেটা করে রাজনীতি অর্থাৎ শাসক দল, এবং সেই জন্যই বাংলাদেশি নাগরিক পরিচয়পত্র পেয়ে যায়। এটা বলেছেন আর বলে এর সঙ্গেই ভোট ব্যাংকের ইস্যুটা জুড়ে দিয়েছেন।
মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখুন, এটা ভাবতেই পারেন এটা তো সেই পুরনো ফাটা রেকর্ড, কবে থেকে বাজছে, নতুন কি বললেন। ঠিক বহুদিন ধরেই বিজেপির নেতারা এই কথাটাই বলে আসছেন। নতুন করে কোনটা কানে লাগছে জানেন? সেটা হলো এতদিন যে জিনিসটা সূক্ষ্মভাবে করা হতো, সেই সূক্ষ্মতা বা রাগ ঢাক গুড়গুড়টা পুরোপুরি উধাও হয়ে গেল। এবার অত্যন্ত ভোঁতাভাবে, একদম পরিষ্কারভাবে হিন্দু এবং মুসলিমের উল্লেখ করা হলো, যেটা সচরাচর আমরা এতদিন ধরে এড়িয়ে চলতাম। এটা সুচিন্তিত রাজনৈতিক হিসেব নিকেশ থেকেই করা হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রশ্ন একটাই, এটা কি না করলেই চলছিল না? কারণ ভারতে তো দুই সম্প্রদায়ের লোকই বসবাস করে, আর সব ভারতীয় মুসলিমই তো অনুপ্রবেশকারী নন। শুধু শুধু নিজ ভূমে একটা মানসিক চাপ বা গ্লানি দেখে দেওয়ার মতো বিষয়টা হয়তো এড়িয়ে যাওয়াটাই ভালো ছিল। षड्यंत्र के तहत, सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है। ये देश सहन नहीं करेगा। हमने एक हाई पावर्ड डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है। স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী প্রসঙ্গটা তুলেছিলেন, বিতর্কটা শুরু করেছিলেন, আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির অনুষ্ঠানে সেটাকে পরের ধাপে নিয়ে গেলেন। স্বাধীনতার পর থেকে প্রতি জনগণনার হিসেব পেশ করে দাবি করলেন মুসলিমরা কি হারে বেড়েছেন আর হিন্দুরা কি হারে কমেছেন। मुस्लिम आबादी की बढ़ोतरी 24.6% के दर से हुई और हिंदू आबादी 4.5% कम में हुई। अब मैं इसलिए बताता हूं कि ये फर्टिलिटी रेट के कारण नहीं हुआ है, ये घुसपैठ के कारण हुआ है। অনুপ্রবেশকারী ও শরণার্থীর মধ্যে তফাৎ কি? যারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে আসেন তারা শরণার্থী অর্থাৎ অমুসলিমরা, যারা অন্য কোনো উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে ঢোকেন তারা অনুপ্রবেশকারী। এক্ষেত্রে অনুপ্রবেশকারীরা মুসলিম, শরণার্থীরা স্বাগত, অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই, বললেন অমিত শাহ। मैं इस देश के गृह मंत्री के नाते कहता हूं, जितना मेरा अधिकार इस देश की मिट्टी पर है, इतना ही पाकिस्तान बांग्लादेश के हिंदुओं का अधिकार इस देश की मिट्टी पर है। और आर्थिक कारणों से या अन्य कारणों से देश में अवैध रूप से आना चाहते हैं वो घुसपैठे, और फिर दुनिया में जिसको भी यहाँ आना है उसको आने दे, तो ये देश एक प्रकार से धर्मशाला बनकर रह जाएगा, हमारा देश चल नहीं पाएगा। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি তিনি নতুন কিছু করছেন না। জওহরলাল নেহরুই নাকি পাকিস্তান বাংলাদেশের হিন্দুদের ভারতে ঠাঁই দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নেহেরু লিয়াকত চুক্তির ভিত্তি নাকি সেটাই, আর অনুপ্রবেশ সেটা রোখার দায়িত্ব কার? তৃণমূল তো অভিযোগ করে অনুপ্রবেশ বিএসএফের ব্যর্থতা, মানে অমিত শাহেরই ব্যর্থতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও স্বীকার করেছেন অনুপ্রবেশের প্রাথমিক দায় তাঁর। पार्लियामेंट में विशेषकर तृणमूल कांग्रेस और कांग्रेस की सांसद मुझ पर आरोप करते हैं कि चलो पहले जो हुआ वो हुआ, अभी हो रही है या नहीं हो रही है। मैंने कहा अभी भी हो रही है। तो उन्होंने कहा तो जिम्मेदारी किसकी है, बीएसएफ किसकी है? आपकी जिम्मेदारी है। मेरी जिम्मेदारी है भाई। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি ভূপ্রাকৃতিক কারণেই বাংলাদেশ সীমান্ত পুরোপুরি নিশ্ছিদ্র করা সম্ভব নয়, অনুপ্রবেশ হবেই। কিন্তু পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী সীমান্ত পেরোনোর পর তো রাজ্য সরকারের এলাকায় পৌঁছয়, পরিচয়পত্র তো সেখানেই তৈরি হয়। गुजरात में भी सीमा है, राजस्थान में भी सीमा है, क्यों घुसपैठ नहीं होती है भाई? एक भी बंगाल के पश्चिम बंगाल के पटवारी ने थाने में फरियाद लिखाई हो तो मुझे बताओ आप। आधार कौन बनाता है? वो जिले की कलेक्टर ऑफिस बनाता है, क्योंकि कुछ पार्टियों ने उसमें वोट बैंक देखना शुरू कर दिया है, इसलिए वहां आश्रय मिलता है। ভোট ব্যাংকের অভিযোগ তোলার সুযোগ অবশ্য বিরোধীদের কাছেও রয়েছে। ধর্মীয় শরণার্থী তকমা দিয়ে বিজেপি হিন্দু ভোট ব্যাংককে সমৃদ্ধ করতে চাইছে। পাল্টা এই অভিযোগ তো বিরোধীরাও তুলতে পারে, তবে তাতে বিজেপির খুব খারাপ লাগবে কি? তারা তো সব লাভ ক্ষতির হিসেব করেই ভোটের বাজারে বিতর্কের এই যোগানটা দিয়েছে। দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রী কি চান সেটা তো পরিষ্কার বুঝতে পারছেন, এবং
তিনি যেটা চান সেটা করতে গিয়ে তিনি কিন্তু নিজের ঘাড়ে ইনিশিয়ালি শুরুর দোষটা নিয়েও নিচ্ছেন। কারণ তিনি জানেন, এটা তো প্রথম থেকে আপনারাও শুনে এসছেন, শুনে শুনে আপনাদের মুখস্থ হয়ে এসছে, যে যখনই অনুপ্রবেশকারীর কথাটা হয়েছে তখনই এখানে তৃণমূলের নেতারা সবাই দেখে দিয়েছেন যেটা দায় কার, এটা বিএসএফের দায়। তারা আটকাতে পারেনি বলেই তো অনুপ্রবেশকারীরা ঢুকেছে। এবং এই যে অভিযোগটা, এটা দেখে দেওয়ার জায়গাটাতেই তাদের সঙ্গে গলা মিলিয়ে বসে আছেন স্বয়ং অমিত শাহ। সরাসরি স্বীকার করে নিয়েছেন যে সত্যিই তো এটা বিএসএফেরই দায়, বিএসএফ আটকাতে পারছে না আজও, এবং এর জন্য দায় তার, কারণ বিএসএফ তার দপ্তরের অধীনে। এবার তিনি তার দায় স্বীকার করে নিয়েছেন। এবার দায় তো এটা তিনি তো স্বীকার করলেন, কিন্তু তাতে লাভটা কী হলো? কারণ ছোট দোষ, তার থেকে তার যা ক্ষতি, তার থেকে অনেক বেশি লাভ তিনি যেটা প্রতিষ্ঠা করতে চাইছেন, যে বক্তব্যটা, সেইটা প্রতিষ্ঠিত হয়ে গেলে। অর্থাৎ এখানে অনুপ্রবেশকারীরা ঢুকে বসে রয়েছে, এবার সেই জায়গাটা পর্যন্ত তিনি নিশ্চিত করে দিলেন নিজের ঘাড়ে দোষ নিয়ে। এবার তারপর দুটো জায়গায় পৌঁছলেন। এক, অন্যান্য রাজ্য থেকেও তো অনুপ্রবেশ হচ্ছে, মানে গোটা দেশেই বিএসএফ ব্যর্থ আমরা ধরে নিচ্ছি, কিন্তু অন্য দেশ থেকে, অন্য রাজ্য দিয়ে যারা ঢুকছে তারা অন্য রাজ্য থেকে পরিচয়পত্র বানাতে পারছে না, কিন্তু এই পশ্চিমবঙ্গে তারা সরকারি ব্যবস্থাকে কাজে লাগিয়ে পরিচয়পত্র বানিয়ে নিচ্ছে। সুতরাং একদিকে দোষ এবং দায়টা সেটা পশ্চিমবঙ্গের, এবং এর জন্য তারা এর কেন কোথাও কি তারা কোথাও কমপ্লেন করেছে, অভিযোগ করেছে না? এবার তারা এটা করছেন না কেন? করছেন না কারণ এদের ভোট ব্যাংক বানাবেন বলে। মানে দেখুন, সুকৌশলে নিজের ঘাড়ে দোষ নিয়ে আসলে বৃহত্তর দায়টা তিনি পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূলের ঘাড়ে ঠেলে দিলেন। এবার সেই সঙ্গে দুটো জিনিস তো পরিষ্কার হয়ে গেল, অনুপ্রবেশকারীরা ঢুকেছে এবং তাতে কেন্দ্রেরও দোষ রয়েছে, রাজ্যেরও দোষ রয়েছে। এবার এটা নিয়ে মারামারি করুন, কোন কে বেশি দোষী। এবার তার মাঝখানে যখন অনুপ্রবেশকারীরা এসছে এটা নিশ্চিত হয়ে গেছে, তখন তো তাদের এবার বাদ দিতে হবে, তার জন্যেই স্যার দরকার, এটাও তিনি নিশ্চিত করে দিলেন। মানে যুক্তি কোনভাবে রাজনৈতিক নেতারা সাজান বুঝতে পেরেছেন। বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর ক্ষতি বা দোষ স্বীকার তারা করতে সবসময় তৈরি, কারণ সবসময় ওই বড় বিষয়টার আড়ালে এই ছোটো দোষটা চাপা পড়ে যায়। এবার নির্বাচন কমিশন কি চাইছে? অবৈধ নাগরিকদের ভোটার তালিকার থেকে সরাতে। কেন্দ্র কি চাইছে? অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়াতে। তৃণমূল কি চাইছে? একজনও বৈধ ভোটার যেন বাদ না যায়। সবাই সঠিক জিনিসটাই চাইছে, কেউ অন্যায় করছে না, কেউ ভুল নয়, কিন্তু একটু ভালো করে দেখুন, কেউ তাড়াতে চাইছে, কেউ বাঁচাতে চাইছে। আসল কথাটা কি জানেন? মানুষের বাঁচা মরা কারোর হাতে নেই, একমাত্র উপরওয়ালার হাতে রয়েছে। আজ 11ই অক্টোবর, এই 1737 সালে না, আজকের দিনে কলকাতা থেকে 3000 মানুষের নাম মুছে গেছিল। আমরা আজকে নাম মোছার কথা বলছি না, এর জন্য কিন্তু কোনো এসআইআরের দরকার হয়নি। হুগলি নদীর তলদেশে একটা বিরাট ভূমিকম্প হয়েছিল, আর যার সঙ্গে মাত্র 3 মিনিটের একটা ঘূর্ণিঝড়, 3000 লোক মুহূর্তে মারা গেছিলেন। তখন কলকাতা বলতো এই সুতানুটি, গোবিন্দপুরার কলকাতা মিলিয়ে একটা জনবসতি, সবে ব্রিটিশরা এসছে। মোট জনসংখ্যার অর্ধেকই সেদিন নিমেষে মুছে গেছিল। এবার এর পেছনে একটা বৈজ্ঞানিক জিনিস আছে, ছোট্ট করে আপনাদের সাথে সেটা শেয়ার করে নিই, কারণ আপনারাও জানেন, তাও মনে করিয়ে দিই যে ভারতীয় এবং ইউরেশীয় প্লেটের সংযোগস্থলে বাস করছি আমরা। সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে এই হিমালয়ান টেরিটরি, ওটা একদম কাছে। তাই উত্তরবঙ্গ এবং কলকাতা ভূমিকম্প প্রবণ এলাকা। আপনারা জানেন দ্য গ্রেট হিমালয়ান আর্থকোয়েক কি? বিজ্ঞানীরা বলেছেন বিরাট মাত্রায় ভূমিকম্প হতে পারে যে কোনো মুহূর্তে, এবং বিজ্ঞানীদের আশঙ্কা 700 বছর পর ওই ভারতীয় প্লেট আর ইউরেশীয় প্লেটের মধ্যে ভয়ঙ্কর একটা সংঘর্ষ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতীয় প্লেট যেটার মধ্যে বাংলা পড়ছে, সেটা প্রত্যেক বছর 4-5 সেন্টিমিটার করে উত্তরে সরে গেছে। এবার যে কোনো মুহূর্তে প্লেটে প্লেটে টক্কর আর ভয়ঙ্কর ভূমিকম্পের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি আমরা। এবার দেখুন, এই প্লেটে প্লেটে সংঘর্ষ, প্লেটের মুভমেন্ট,
বা ভূমিকম্প, কোনোটাই তো আটকানোর ক্ষমতা নেই আমাদের, কিন্তু ভূমিকম্প বা দুর্যোগের অভিজ্ঞতা থেকে শিক্ষা সেটাও কি নেওয়া হচ্ছে? শহর হোক বা পাহাড়, বাড়ি, ফ্ল্যাট, হোটেল, রিসর্ট এই সমস্ত বানানোর ক্ষেত্রে মিনিমাম কোনো সতর্কতা চোখে পড়েছে না। আমাদের বাড়িগুলো যেগুলো তৈরি হচ্ছে সেগুলো আদৌ ভূমিকম্প রোধী কিনা কেউ ভেবে দেখেছেন? কেউ বাড়ি তৈরির সময় আলাদা করে ভূমিকম্প রোধী করার প্ল্যান করেন না। এবং এটা যখন সরকার এই বিষয়গুলোকে পাস করে দেয়, প্ল্যানগুলোকে, তারাও দেখে না। আসলে নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে বা নিজেদের ভবিষ্যৎটা নিশ্চিত করার তাগিদ, নিজেদের মানে সাধারণ মানুষের, সেটা নিশ্চিত করার তাগিদ না সরকার না বিরোধী রাজনৈতিক দল, কারণ নেই। পায়ের তলার প্লেট ক্রমশ সরে যাচ্ছে, মানে পায়ের তলার মাটি আলগা হচ্ছে, খুঁটি নড়বড়ে হচ্ছে। আর আমাদের নেতারা, তারা ব্যস্ত বিরোধীদের খুঁটি উপড়ে ফেলতে। এই যে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা, তার কথাই ধরুন, বিজেপি যেন ঝান্ডা বাঁধতে না পারে এই নিদান দিয়েছেন তিনি। একটা বিজয় সম্মেলনের অনুষ্ঠানে গেছিলেন, সেখানেই বলেছেন যদি বিজেপি আসে তাহলে ত্রিপুরার মতো গাড়ি ভাড়া মিলবে না, জন্মদিনে কেক কাটাও যাবে না। এই দুটো অভিজ্ঞতাই তারা হয়েছে। ত্রিপুরায় গেছিলেন, ওখানে পার্টি অফিসে হামলা হয়েছে বলে প্রতিবাদ জানাতে বা সরেজমিনে খতিয়ে দেখতে গেছিলেন, সেখানে গিয়ে গাড়ি মেলেনি বলে অভিযোগ উঠেছিল। আবার সেই কর্মসূচির মাঝেই তার জন্মদিন পড়ায় কেক কেটে জন্মদিন পালন করা হয়েছিল, তাই নিয়েও বিজেপির খোঁচার মুখে তাকে পড়তে হয়েছে। তাই সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা ভয়ঙ্কর, সাধারণ মানুষের জন্য আতঙ্কের পূর্বাভাস দিয়ে দিয়েছেন। বলেছেন এই কারণে একটাই দল থাকুক, সেটা তৃণমূল। মানে তৃণমূলের মন্ত্রী হিসেবে তিনি তৃণমূলই থাকুক এটা চাইবেন, এটার মধ্যে নতুনত্ব কিছু নেই, কিন্তু সঙ্গের যেটা বুঝিয়ে দিতে চাইছেন সেটা বিরোধীরা যাতে না থাকুক। আরও একটা কথা, আরেকটা কথাও তো তিনি বুঝিয়ে দিতে চাইছেন যে বিজেপি যেন না আসে। এবার বিজেপির আসার কথাটা বলতে হচ্ছে কেন, এটাও কিন্তু ভেবে দেখার মতো বিষয়। তো বিজেপি সরকার যদি কোনোভাবে আসে, তারা যদি দায়িত্বে আসে, আজকে ত্রিপুরার মতো এখানে কিন্তু আমরা গাড়ি ভাড়া পাবো না, কিংবা আমার মতো মেয়েরা, গ্রাম্য মেয়েরা, গ্রামের ছেলে মেয়েরা যদি কেক কেটে খায় সেটাতেও কিন্তু বাধা দান করবে। তাই আসুন সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই, এই বিজয়া সম্মেলনী থেকে আগামী দিন একটাও ঝান্ডা বাঁধার মতো খুঁটি যেন বিজেপি না পায়। পশ্চিমবঙ্গের বুকে একটাই দল থাকবে, সেটার নাম তৃণমূল কংগ্রেস, এবং একটাই নেত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই নেতা থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেভাবে আমার সাথে ঘটনা হলো, মানে এরা যদি চলে আসে তাহলে আমাদের বাঁচা দায়ী হয়ে যাবে। উনি তো নিজেই স্বীকার করছেন যদি বিজেপি আসে, তার মানে ভয় আছে একটা যে বিজেপি আসবে। জনগণ খুঁটি লাগাবে, খুঁটিতে পতাকা লাগাবে বিজেপি, জনগণ প্রস্তুত আছে। বীরবাহা হাঁসদা বলতেন যে বিরোধীরা যেন ঝান্ডা বাঁধার জায়গা না পায়। এখন সিপিএম এর সম্পর্কে তো বলা হয়নি, কংগ্রেস সম্পর্কে তো বলা হয়নি, এসইউসিআই, অন্য কোনো দল, তাদের কারোর সম্পর্কে তো বলা হয়নি। মানেটা যা দাঁড়াচ্ছে, শাসক বিরোধী যে পক্ষেই থাকুন, বিরোধিতা নৈব চ। সেই সোনার কেল্লার জটায়ু যেরকম বলেছিলেন মনে আছে, কোনো প্রশ্ন নয়, তেমনি কোনো প্রশ্ন করতে পারবেন না, তা আপনি শাসকের দলেই থাকুন বা বিরোধী। এবার প্রশ্ন করতে গেলেই বিরোধিতার মাসুল দিতে হবে। অথচ সবাই জানেন, দেখুন গণতন্ত্রের প্রাণই হলো বিরোধিতা, কিন্তু কুণাল ঘোষ তো বলেই দিলেন বিরোধ নয়, কথা বলে মীমাংসা সম্ভব। কিন্তু সব ক্ষেত্রে এই নীতি অনুসরণ করা যায়? তাহলে তো গোষ্ঠীদ্বন্দ্ব বলে কোনো কথাই রাজনীতিতে থাকতো না। আর আজকে ওই খড়গপুরে যে ঘটনাটা ঘটে গেছে, মহিলা পঞ্চায়েত প্রধানের মুখে যেভাবে কালি লেপে দেওয়া হয়েছে, সেটাকে উল্লেখ করে শঙ্কর ঘোষরাও বলতে পারতেন না যে ওই মহিলা পঞ্চায়েত প্রধানের মুখে কালি লেপে দেওয়াটাই তৃণমূলের সংস্কৃতি। শঙ্কর ঘোষেরা নাগরাকাটায় গিয়ে আক্রান্ত হয়েছিলেন, তিনি আর বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এই ডুয়ার্সের বিপর্যস্ত গ্রামেগঞ্জে তো বামেরাও যাচ্ছে, মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ত্রাণ বিলি হচ্ছে। আগে রেড ভলেন্টিয়ার্স বিভিন্ন জায়গায় লুকিয়ে চুরিয়ে যাচ্ছিল, এখন প্রকাশ্যে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোথাও তো ওই সিপিএম নেতাকর্মীরা আক্রান্ত হননি। দেখুন, আক্রমণ না হওয়াটাই কাম্য, কিন্তু এটা চোখে লাগছে তো, সেই জন্যই এটা উল্লেখ করছি আর কি। এক্ষেত্রে যেটা প্রশ্ন, সেটা হচ্ছে কোথাও গিয়ে বিজেপি আর সিপিআইএমের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গিটা কি একটু বদলে যাচ্ছে, একটা ফারাক তৈরি হচ্ছে।
এবার দেখুন, মুখ্যমন্ত্রী বলেছিলেন বিজেপি সাংসদ বিধায়করা ত্রাণ দিতে যাননি, 40টা গাড়ি নিয়ে গ্রামবাসীদের বিরক্ত করতে গিয়েছিলেন, তাই মানুষ বিরক্ত হয়ে ধৈর্য হারা হয়েছিল। তাহলে কি ধরতে হবে যে মীনাক্ষী মুখোপাধ্যায়েরা ত্রাণ নিয়ে যাচ্ছেন বলে জনরোষের শিকার হচ্ছেন না? এবার তার মানে সিপিআইএমের ত্রাণ শিবির নিয়ে তৃণমূলের মধ্যে কোনো ছুতমার্গ নেই। সেটা যে নেই সেটা তো দেখছিলাম, মীনাক্ষী মুখোপাধ্যায়রা যখন ত্রাণ সংগ্রহ করছিলেন তখন একজন যুব তৃণমূল নেতা তিনি এসে তাতে অর্থ সাহায্য পর্যন্ত করে গেছেন। মানে এটা সদিচ্ছা, এবং এই সদিচ্ছাটাই কিন্তু আমরা চাই। সত্যি কথা বলতে কি, এর মধ্যে কোনো অন্যরকম মানে খুঁজবেন না যে এটা হচ্ছে না বলে আমাদের খুব খারাপ লাগছে, একদম না, আমরাও চাই এটাই হোক। কিন্তু যা রাজনীতি আমরা এতদিন ধরে দেখেছি, তাতে রাজনীতিহীন বা নির্দিষ্ট রাজনৈতিক স্ট্র্যাটেজি ছাড়া এরকম হচ্ছে, সেটাও তো বিশ্বাস করতে মন চাইছে না, জানেন তো। দেখুন, এসআইআর হলে বিজেপি যেখানে লাভের সম্ভাবনা দেখছে, সেখানে হিন্দু মুসলিমের রাজনীতি রয়েছে। বিজেপির আশা এসআইআরে একবার যদি মুসলিম অনুপ্রবেশকারীরা বাদ যায়, তাহলে যেরকম তৃণমূলের ভোট কমবে, তেমন হিন্দু ভোটারদের কাছেও বার্তা পৌঁছবে এবং হিন্দু ভোট আরও বেশি করে বিজেপি পাবে। এবার আপনাদের শুরুতেই কি বলেছিলাম, যে বিজেপিকে জিততে হলে, এটা সবাই জানেন, ওই হিন্দু ভোটের ওপর নির্ভর করেই জিততে হবে। অর্থাৎ হিন্দু ভোটের ভেতর যত বেশি সংখ্যক ভোট তারা পাবেন, সেটাই তাদের লাভ, তত বেশি তারা ভালো একটা ফল করার দিকে এগোতে পারবেন। এটা তো তৃণমূলও জানে। সেই জন্যই কি তৃণমূল ভাবছে যে যদি, মানে বারবার তো এই অভিযোগটা ওঠে না যে বাম ভোট রামে যাচ্ছে, সেক্ষেত্রে যদি বামেরা খানিকটা জমি পায়, যদি প্রচার পেয়ে যে একটু শক্তিশালী হয়, এবং বাম সমর্থকরা, যেটার বিরাট সংখ্যা এখনও রয়েছেন, তারা যদি খাতায় কলমে সত্যি সত্যি এই বামেদের নামের পাশে এই চিহ্নে ভোটটা দেন, তাহলে তার মধ্যে তো বেশ কিছু হিন্দু ভোটও থাকবে। তাহলে যে হিন্দু ভোটটাকে একজোট করার লক্ষ্য নিয়ে বিজেপি এগোচ্ছে, সেই হিন্দু ভোটে ভাগ বসাবেন বামেরা। এটা মাথায় রেখেই কি মীনাক্ষীরা যাতে বিনা বাধায় দুর্গতদের কাছে পৌঁছে যেতে পারেন, তার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আরও একটা জিনিস দেখুন, মানে এটা গোটা ব্যাপারটা আপনাদের সামনে চোখে কিন্তু পড়বে। দুর্গাপুর মেডিকেল কলেজে ফের একটা গণধর্ষণের ঘটনা ঘটেছে। ফের বললাম কেন? কারণ এর আগে আর.জি. কর মেডিকেল কলেজে আপনারা তিলোত্তমার ধর্ষণ এবং খুনের ঘটনাটা দেখেছেন। তারপর আবার একটা মেডিকেল ছাত্রী ধর্ষণের ঘটনার সাক্ষী হয়ে রইল বাংলা। লজ্জা লাগছে। এবার দেখুন, আমি দেখছিলাম এই খানিকক্ষণ আগে বিজেপির মেডিকেল সেলের পক্ষ থেকে ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায় তিনি একটা লেটার পাঠিয়েছেন, চিঠি পাঠিয়েছেন, এবং সেখানে তারা এটার বিরাট বড় করে প্রতিবাদ করেছেন, তদন্ত দাবি করছেন, এগুলো সব রয়েছে। এবং যারা এক্ষেত্রে দোষী তাদের কেন ধরা হচ্ছে না, সেই সমস্ত প্রসঙ্গ তুলেছেন। এবং তার থেকেও বড় কথা, ওই আর.জি. করের প্রসঙ্গটা তুলেছেন। এবার দেখুন, আর.জি. করের ক্ষেত্রে সিপিআইএমের প্রতি তৃণমূলের ভূমিকা কি ছিল, কি মনোভাব ছিল? একইভাবে বাধা পেয়েছিলেন তারা, তাদের বাধা দেওয়া হয়েছিল। অথচ দুর্গাপুরে মেডিকেল ছাত্রীর ধর্ষণের ঘটনায় সিপিআইএম বিনা বাধায় ঢুকে পড়ে সারা দিন ধরে বিক্ষোভ দেখিয়েছে, কেউ আটকায়নি। মানে কোথাও এই গোটা বিষয়টা একটা দিক নির্দেশ করছে কিনা ভাবুন তো। এই দিক নির্দেশের কথাটাই বললাম, এর পেছনে কি আসলে এই অঙ্কটাই রয়েছে, যাতে বামেরা বিজেপির ভোট কাটবে। এবার একটা কথা আপনারাও বলতে পারেন, এই বামেরা যে বিজেপির ভোটই শুধু কাটবে, এটার কি গ্যারান্টি আছে? কারণ বামেদের তো চিরকাল যে এখন যে সংখ্যালঘুরা তৃণমূলের ভোট ব্যাংক, তারা তো একটা সময় বামেদের উজাড় করে ভোট দিয়েছেন। ফলে তারাও যে আবার বামেদের ভোট দেবেন না, এটাও তো কেউ ভাবতে পারে। তাহলে তো তৃণমূলের ভোট ব্যাংকে একটা বড় ফাটল তৈরি হতে পারে। নিশ্চিতভাবেই তৃণমূল সেই অঙ্কটা কষেছে, এবং তাদের হয়তো মনে হয়েছে যে এখন সংখ্যালঘুরা যে জায়গায় দাঁড়িয়ে আছেন, তারা নিশ্চিত একমাত্র তৃণমূলই তাদের স্বার্থ রক্ষা করতে পারবে, এবং তাই জন্যে তারা কখনোই তাদের পতাকা ছেড়ে, যতই তাদের ক্ষোভ বিক্ষোভ থাক, অন্য বামেদের কাছে যাবে না। কারণ যে দল শূন্য, তারা যে তাদের বাঁচাতে পারবে না, এটা হয়তো তারা নিশ্চিত হয়ে যাবে। সুতরাং বুঝতে পারছেন, একটা অঙ্ক
কিভাবে দৃষ্টিভঙ্গির ফারাক করে দিচ্ছে। কিন্তু এই রাজনৈতিক অঙ্কের বাইরে দাঁড়িয়ে আমি একটা অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে গোটা বিষয়টা দেখতে চাইছি। সদ্য দেবীপক্ষ গেল না, দেবীপক্ষ যেতে না যেতেই আবার একজন দেবীর ধর্ষণের শিকার। এবং দেখুন, এটার সঙ্গে অনেকগুলো বিষয় আসবে। উনি ওড়িশার ছাত্রী, ওড়িশার থেকে এসছেন, ওড়িশার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কড়া চিঠি দিয়েছেন। ওড়িশায় এখন বিজেপি ক্ষমতায় রয়েছে, সুতরাং বিজেপি এটা নিয়ে লড়ে যাবে, বিষয়টা এখানে থামবে না, অনেক দূর যাবে। এখন পর্যন্ত গ্রেফতার হয়নি দোষীরা, এই সমস্ত অভিযোগ, এত কিছু আছে। কিন্তু এগুলো তো আবার রাজনীতির বিষয় হয়ে যাবে, আমরা বুঝতে পারছি। তিলোত্তমার মতো গোটা বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা সেটাও জানি না, এ নিয়ে প্রেডিকশানও করতে চাই না। আমি শুধু আবার সেই প্রশ্নটা তুলছি, এত কিছু ঘটে যায়, দেবীপক্ষ যেতে না যেতেই বাংলায় আবার মেয়েদের নিরাপত্তাটা এইভাবে প্রশ্নের মুখে কেন পড়ছে বলুন তো?